আলকালু সাদিদের পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে মাখাম যে ফার্স্টটি রয়েছে জৌফ, হলক, লেসান, শাফাতান, হাইসুম। এই ফার্স্টটির মধ্যে চারটি আলোচনা করেছিলাম। আর এর মধ্যে সবচাইতে বৃহৎ হচ্ছে লেসান লেসান মাকামটি। তো আজকে আমরা লেসান সম্পর্কে আলোচনা করব। তো লেসানের মাখরাজ, এই যে জিহ্বা, এই জিহ্বাতে 10টি মাখরাজ রয়েছে, মানে 10টি স্থান রয়েছে উচ্চারণের। আরবি হরফ উচ্চারণে 10টি স্থান রয়েছে এবং এই 10টি স্থান থেকে 18টি হরফ উচ্চারিত হয়। এই 10টি স্থান থেকে 18টি হরফ উচ্চারিত হয়। তাহলে কি লেসান অর্থ কি? জিহ্বা। লেসান অর্থ জিহ্বা। এর মাখরাজ 10টি আর হরফ 18টি। তো আজকে এই সম্পর্কে আলোচনা করব বিস্তারিত। তো প্রথমে দেখো, গত ক্লাসে বলেছিলাম যে আকসা আকসা শব্দের অর্থ কি। গত ক্লাসে বলেছিলাম, আবার বলছি যে আকসা শব্দটি আরবি, এর অর্থ হচ্ছে শেষ ভাগ। আকসা শব্দটি আরবি, এর অর্থ হচ্ছে শেষ ভাগ। যদি বলি আকসা তো আরবি, যদি বলি আমার শরীরের যে দেহ, যদি বলি আকসায় দেহ, দেহর আরবি আমি জানি না, আকসায় দেহ, তাহলে অর্থ কি হবে? দেহের, আমার যে বডি রয়েছে, দেহের শেষ ভাগ, অর্থাৎ পার পাতা। পার পাতা। তো আকসা মানে শেষ ভাগ। তো প্রথমে আকসায়ে লেসান, আকসায়ে লেসান। তো লেসান অর্থ কি? জিহ্বা। লেসান অর্থ জিহ্বা। আকসা শেষ সীমানা, শেষ ভাগ। লেসান অর্থ জিহ্বা, তার মানে জিহ্বার শেষ ভাগ। আকসায়ে লেসান জিহ্বার শেষ ভাগ। আর জিহ্বার শেষ ভাগে থাকে ছোট জিহ্বা। আমাদের এই যে জিহ্বা রয়েছে, এটার এইখানে এই বর্ডারে রয়েছে ছোট একটি জিহ্বা, লেহাত, যেটাকে বলে লেহাত বা ছোট জিহ্বা। এখান থেকে বড় কাফ উচ্চারিত হয়। বড় কাফ, কাফ দুটা না, কাফ কাফ, এখান থেকে বড় কাফ উচ্চারিত হয়। বুঝছো? তো উচ্চারণের সময় তালুর কিছু অংশ রয়েছে। এই কাফ উচ্চারণ করতে তালু, তালু বলতে কি, আমাদের সিলেটি ভাষায় বলে তালুয়া। এই জিহ্বার যে উপরের অংশ, মাথার সাথে যে একটি হাড় রয়েছে, সেটাকে তালু বলে। তো তালুর কিছু অংশ, আকসাই লেসান অর্থাৎ লেহাত বা ছোট জিহ্বা, ও তার সোজা উপরের তালুর কিছু অংশ, এখান থেকে বড় কাফ উচ্চারিত হয়। যেমন একটা উদাহরণ, আক আক। দেখো এখানে, এটা তোমরা নিজেরা এক্সাম্পল হিসাবে নিজেরা উচ্চারণ করবে। তো দেখবে যে এভাবেই উচ্চারণ হচ্ছে, যে এর উচ্চারণটা, যে জিহ্বার শেষ ভাগ থেকে শেষের যে এটা কি তালু রয়েছে, সেখানে হালকা বাড়ি খেয়ে এই বড় কাফটি উচ্চারণ হচ্ছে। তারপরে আছে ছোট কাফ। ছোট কাফ, এটা হচ্ছে জিহ্বার মূলের নিকটবর্তী স্থান, অর্থাৎ জিহ্বার মূলের নিকটবর্তী স্থান। যে বললাম আকসাই লেসান, এইটার হালকা একটু সামন দিকে, হালকার একটু সামন দিকে জিহ্বার নিকটবর্তী স্থান, এবং সাথে তালুর কিছু অংশ। সিলেটি ভাষায় আবার আগেও বলেছি যে তালুয়া কি, তালুয়া। তো তালুর কিছু অংশ, এটাও তালুর কিছু অংশ। তাহলে জিহ্বার মূলের নিকটবর্তী স্থান এবং তালুর কিছু অংশ, এখান থেকে ছোট কাফ যেটা, সেটা উচ্চারিত হয়। যেমন আক আক, তোমরা একটা নিজেরা উচ্চারণ করে দেখবে যে জিহ্বার মূলের নিকটবর্তী স্থান এবং তালুতে গিয়ে এই জিহ্বাটা সংঘর্ষ হয়, তালুর সাথে জিহ্বার সংঘর্ষ হয়। এটা হলো ছোট কাফের মাখরাজ। এগুলা কিন্তু আবার মুখস্থ করতে হবে। এটা তো বুঝিয়ে দিচ্ছি, মুখস্থ করতে হবে। পরীক্ষার জন্য, প্রত্যেক জামাতের জন্য পরীক্ষার জন্য খুবই উপকারী। তারপরে আছে অসতে লেসান। অসতে লেসান, পূর্বের ভিডিওতে এটাও বলেছি যে অসৎ অর্থ কি। অসৎ মানে মধ্যস্থল, মধ্যখান, মাঝখান।
ওসত অসত অর্থ অসত শব্দটি ওয়াও সিন তা ওয়াস্তুন, মধ্যস্থল, তার মানে মাঝখান। যদি বলি যে আমার হাতের, এই হাতের হাতের মধ্যস্থল কোথায়, হাতের অসত কোথায়, সরি হাতের অসত কোথায় পড়ে, এই পয়েন্টে হাতের অসত, হাতের অসত এখানে। তো তো এইভাবে অসত মানে মধ্যস্থান, লেসান মানে কি জিহ্বা, লেসান মানে জিহ্বা। তাহলে অসতে লেসান, তার মানে ওর অর্থ কি হবে, লেসান মানে জিহ্বা, অসত মানে মধ্যস্থল। তাহলে দুটির সমন্বয়ে অর্থ হবে অসতে লেসান, জিহ্বার মধ্যস্থল বা জিহ্বার মাঝখান, জিহ্বার মধ্যখান। তো জিহ্বার মধ্যস্থল অসতে লেসান বা জিহ্বার মধ্যস্থল, এবং তার সোজা উপরের তালুর কিছু অংশ, এই যে জিহ্বার মধ্যস্থল, এখান থেকে এই সোজা বরাবর তালুর কিছু অংশর সাথে আবারও সংঘর্ষ হবে। এই সংঘর্ষ হয়ে তিনটি হরফ উচ্চারণ হবে, জিম শিন ইয়া, যেটা গাইরে মাদ্দা। আমরা প্রথমে জৌফি আলোচনা করেছিলাম যে মদের যে ইয়া রয়েছে, এখন যেটা বলছি সেটা হলে গাইরে মাদ্দা, মদ ছাড়া যে ইয়া, সেটা কি কি, অসুতে লেসান জিহ্বার মধ্যস্থল, এখান থেকে কয়টি হরফ, তিনটি। কি কি, জিম শিন ইয়া, এই তিনটি হরফ উচ্চারিত হয়। আচ্ছা, যেমন আশ, আশ, আজ, আজ, আই, এরকম নিজেরা প্র্যাকটিস করবে। তারপরে আছে দাদ, তারপরে দাদ। এই দাদ শব্দটি, দাঁড়াও, এই দাদ শব্দটিকে নিয়ে বাংলাদেশে অনেক আলিম উলামারা মতানৈক্য করেন যে এটাকে দাদ না পড়ে জাদ পড়ে ফেলেন, একটা অক্ষরকে এটার বিপরীত করে ফেলেন উচ্চারণের সময়, দাদকে জাদ বলেন। যেমন তোমরা শুনেছো অনেকে দলিনালা জল্লিনালা, যারা দাঁতকে জাত পরে তাদেরকে জল্লিনালা বলা হয়। তো বুঝছো, তখন হলো দাঁতের মাখরাজ। এই যে তোরা হরফ বললাম, পরীক্ষা এভাবে আসবে যে বলো জিমের মাখরাজ কোথায়, বড় কাফের মাখরাজ কোথায়, ইয়া গাইরে মাদ্দার মাখরাজ কোথায়, মদের ইয়ার মাখরাজ কোথায়। আচ্ছা, দাঁত জিহ্বার ডান অথবা বাম কিনারা আদ্রাসেউলিয়া নামক স্বরবন্দন্ত পাঠির মূল, স্বরবন্দন্ত পাঠির মূল, জিহ্বার ডান অথবা বাম কিনারা, জিহ্বা এই জিহ্বা আছে না, এই জিহ্বা ডান অথবা বাম, ডান অথবা বাম কিনারা আদ্রাসেউলিয়া অর্থাৎ দুটি দাঁত, আদ্রাসেউলিয়া দুটি, এই যে দাঁত দেখছো, দাঁত আদ্রাসেউলিয়া, আদ্রাসে উলিয়া, এই দাঁতের কি পাঠির মূল, অর্থাৎ এই ভিতরের অংশ, এই দাঁতের ভিতরের অংশ স্বরবন্দন্ত পাঠির মূল, এই মাহরাজ হচ্ছে দাঁত উচ্চারিত হয়। এখানে দেখো, এখানে তালুর কোনো সম্পর্ক নেই, তালুর সাথে কোনো দাঁতের সম্পর্ক নেই। তাহলে এটা কিভাবে হবে, জিহ্বার ডান অথবা বাম, এখানে শর্ত আছে হয়তো ডানে না হলে বামে উচ্চারণ করার সময়। যেমন দাঁত জবর বা, দাঁত জবর বা, অথবা দাঁত জবর বা, বা, এই যে আমি ডানে অথবা বামে যে কোনো এক কিনারার দিকে আমি এটা উচ্চারণ করেছি, এবং আমার জিহ্বাটা লেগেছে এসে এই স্বরবন্দন্ত দাঁত যে রয়েছে আদ্রাসুলিয়া, এই দাঁতের পাটির মূলে, এটা তোমরা নিজেরা উচ্চারণ করবে। আও, আও, এই যে উচ্চারণ করলাম, এটা তোমরা প্র্যাকটিস করবে, দেখবে কোথায় গিয়ে ঠিক মতো ঠিক জায়গায় ঠিক লোকেশনে এই জিহ্বাটা সংযুক্ত হয়েছে কি না। দদের মাখাজ জিহ্বার ডান অথবা বাম কিনারা, উপরে আদ্রাসুলিয়া বা স্বরবন্দন্ত পাটির মূল, এই মাহারাজ হতে ওয়াদ উচ্চারিত হয়। তারপরে আছে লাম, মাহারাজ কিন্তু তোমরা মুখস্থ করতে হবে, মাহারাজ মুখস্থ করতে হবে। এরপরে আছে লাম, লামের মাহারাজ হচ্ছে জিহ্বার আগের অংশের কিনারা, জিহ্বার আগের অংশের কিনারা, উপরের দাঁতের মাড়ি ও তালুর কিছু অংশ।
তো জিহ্বার আগের অংশের কিনারা, জিহ্বার আগ কোথায়? আগ অর্থাৎ আদনা। আদনা মানে কি? উপরের অংশ। তাহলে আদনাই লেসান জিহ্বার আগের অংশের কিনারা, কিন্তু আদনা বললে হবে না, যেহেতু সরাসরি মানে আগের অংশ নেই। তাহলে জিহ্বার আগের অংশের এই যে কোনো এক কিনারা, জিহ্বার আগের অংশের কিনারা এবং উপরের দাঁতের মাড়ি। এই যে দাঁত আছে না, এই দাঁতের ভিতরের যে অংশ, এটা হচ্ছে দাঁতের মাড়ি, এবং এর সাথে সংযুক্ত হবে তালুর কিছু অংশ। তো এখান থেকে উচ্চারিত হবে গিয়ে বা লাম। যেমন উচ্চারণ করছি আমি আল আল আলহামদু আলহামদু। দেখো এখানে যে জিহ্বার আগের অংশ গিয়ে লাগে তালুর সাথে, আগের অংশ গিয়ে লাগে দাঁতের মাড়ির সাথেও লাগে, তালুর সাথেও লাগে। তো যদি পরীক্ষায় আসে লামের মাখরাজ বলো, কি বলবে? জিহ্বার আগের অংশের কিনারা, উপরের দাঁতের মাড়ি ও তালুর কিছু অংশ। কতখান অংশ? অতটুকু অতটুকু অতটুকু, এত বড় অংশ নয়। তালুই তো আমাদের এত বড়। এগুলো লাম। তারপরে আছে নুন। নুনটা হলো লামের মাখরাজের মতো, তবে লামের মাখরাজের সামান্য নিচ থেকে। যেমন আল বলেছো, তালুর সাথে গিয়ে লেগেছে, তালুর সাথে গিয়ে হইতে আল বলতে, লাম উচ্চারণ করতে তালুর সাথে লেগেছে, আবার দাঁতের মাড়ির সঙ্গেও জিহ্বার আগের কিনারা লেগেছে। কিন্তু নুনের ক্ষেত্রে তালু গিয়ে লাগবে না, শুধু দাঁতের মাড়িতে লাগবে, সামান্য নিচ। অর্থাৎ সামান্য যদি পূর্বেরটায় যদি লামেরটায় যদি তালুর কিছু অংশ মিলিত হয়, তাহলে নুনের মাখরাজ হচ্ছে এর নিচে, লামের মাখরাজের সামান্য নিচে। তার মানে কি? তালু নেই এখানে, তালু সংযুক্ত নেই নুন উচ্চারণ করতে। যেমন দেখো, উচ্চারণ তোমরা প্র্যাকটিস করিও। যেমন আন আন সরাসরি দাঁতের মাড়িতে গিয়ে লাগাবে, জিহ্বাটাকে সরাসরি দাঁতের মাড়িতে গিয়ে লাগাবে, এটা হচ্ছে নুনের মাখরাজ। আন আন্না ইন্না এরকম। তারপরে আছে রা। এটা মাখরাজ হচ্ছে মাখরাজ জিহ্বার আগের অংশের পিঠ এবং সানায়া উলিয়া নামক দুই দাঁতের মাড়ি। জিহ্বার আগের অংশের পিঠ, এখন জিহ্বার পিঠ আবার কোনটা? জিহ্বার মধ্যস্থল রয়েছে, শেষ ভাগ রয়েছে, সামন রয়েছে। আরবিতে বললে জিহ্বার আকসা রয়েছে, জিহ্বার ওসত রয়েছে, জিহ্বার আদনা রয়েছে। তাহলে জিহ্বার এখন পিঠ কোথায়? তাহলে পিঠ থাকলে তো জিহ্বার পেটও থাকবে। আচ্ছা, যাই হোক, এটা এক্সট্রা বললাম। তাহলে জিহ্বার আগের অংশের পিঠ, আগের অংশ কোন সাইড? এইটুকু আগের অংশ। আর পিঠ কোনটা? এই যে উপরে দেখছো, আমি একটু দেখাই, যেহেতু একটা বিষয় হাস্যকর, তারপরে দেখাই বোঝানোর জন্য। যে এই দেখো, এই সাইড হচ্ছে আগের অংশের পিঠ, আগের অংশের পিঠ। আর যদি ভিতরের অংশের পিঠ বলি, তাইলে জিহ্বার একটু বেশি বের করা লাগবে। যেমন এটা হচ্ছে জিহ্বার মধ্যখানের পিঠ। তাহলে জিহ্বার পেট কোথায়? এটা হচ্ছে জিহ্বার পেট। যাই হোক, তো জিহ্বার আগের অংশের পিঠ, উপরে সানাউলিয়া নামক দুই দাঁতের মাড়ি। এই যে দাঁত আছে না, এই দাঁতের মাড়িতে রাখবে, উপরে দাঁতের মাড়ি। কিন্তু এখানে তালুর অংশ নেই। উচ্চারণ করো আর 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 তাহলে এরা নিজে নিজেও একটু প্র্যাকটিস করবে। আর রাজবর র, তাহলে গেল এটা। পরীক্ষায় আসলে আর মাখরাজ বলে কিভাবে বলবে? জিহ্বার আগের অংশের পিঠ, উপরে সানায়া উলিয়া নামক দুই জাতের মারি, এই মাখরাজ হতে রা উচ্চারিত হয়। যেমন আর, যেমন
আর তারপরে আছে তা দাল ত, তা দাল ত। এই তিনটা হরফের মাখরাজ বলি। জিহ্বার অগ্রভাগ, জিহ্বার অগ্রভাগ এবং সানাউলিয়া নামক উপরের দুই দাঁতের মূল এবং তালুর কিছু অংশ। জিহ্বার অগ্রভাগ কি? ইয়া জিহ্বার সামন, জিহ্বার সামন। আর একটা ছিল যে কিনারা, একটা ছিল কিনারা, কিন্তু আর একটা ছিল জিহ্বার পিঠ। এখন হচ্ছে জিহ্বার অগ্রভাগ। অগ্রভাগ মানে কি? একবারে সামন, জিহ্বার একবারে সামন কোনটি? এই যে দেখতেছো বর্ডার, এই বর্ডারটা হচ্ছে জিহ্বার অগ্রভাগ। এবং সানাউলিয়া নামক উপরের দুই দাঁতের মূল, সানাউলিয়া নামক যে এই দাঁত আছে, এই দাঁতের মূল, অর্থাৎ এই দাঁতে গিয়ে জিহ্বাটা লাগবে, এই দাঁতে জিহ্বাটা লাগবে। এবং তালুর কিছু অংশ, কতটুকু? এই বিন্দু পরিমাণ, এই বিন্দু পরিমাণ তালুর সাথে গিয়ে জিহ্বা লাগবে। এই এখান থেকে তিনটি হরফ উচ্চারিত হবে, তে দাল ত, তে দাল ত। তো মাখরাজটা কিভাবে বলবে? যে তে দাল ত মাখরাজ বলো, তো বলবে জিহ্বার অগ্রভাগ এবং সানাউলিয়া নামক দুই দাঁতের মূল এবং তালুর কিছু অংশ। এই মাখরাজ হচ্ছে তে দাল ত উচ্চারিত হয়। যেমন দেখো এক্সাম্পল দেই, তোমরাও এটা প্র্যাকটিস করিও। যেমন আত, আলিফ তা জবর আত, তারপরে আছে আলিফ দাল জবর আদ, আলিফ ত জবর আত, এভাবে। তারপরে আছে জা সিন সাদ, জা সিন সাদ, এগুলার মাখরাজ। তো এগুলার মাখরাজ ইয়ে জিহ্বার অগ্রভাগ, এই জিহ্বার অগ্রভাগ। যদি বলতো জিহ্বার শেষ ভাগ, তাহলে কি করতে? এই যে মাখরাজ বললাম জা সিন সাদ, কখনো কি পারবে উচ্চারণ করতে? পারবে না। তো কি, জিহ্বার যে শেষ ভাগ, সেখান থেকে আমরা বড় কাফ এবং ছোট কাফের মাখরাজ পেয়েছি। কিন্তু এখন জিহ্বার অগ্রভাগ নিয়ে, জিহ্বার অগ্রভাগের মাখরাজ এগুলা কি কি? জা সিন সাদ, জিহ্বার অগ্রভাগ এবং সানাউলিয়া ও সানায়া সুফলার দরমিয়ান, সানায়া সুফলার দরমিয়ান। আজ, আজ সানায়া সুফলার দরমিয়ান। এই যে দেখছো দাঁতের এই সাইড, এই যে ধারালো যে অংশ রয়েছে, এগুলার দরমিয়ান অবস্থায় এগুলা উচ্চারিত হবে। জিহ্বার অগ্রভাগ, মানে জিহ্বার অগ্রভাগ দিয়ে, জিহ্বার অগ্রভাগ দিয়ে এই দাঁতের দরমিয়ান অবস্থা, দরমিয়ান অবস্থায় দাঁতের ধারালো, ধারালো যে অংশ রয়েছে সেগুলো সেখান যুক্ত হবে জিহ্বার সাথে। সানায়া সুফলার দরমিয়ান, জিহ্বার অগ্রভাগ এবং সানায়া উলিয়া ও সানায়া সুফলার দরমিয়ান। যেমন আমি উচ্চারণ করি, আলিফ জা জবর আজ, এই দেখো দুই দাঁত মিলে গেছে, আজ। আর এই যে দরমিয়ান, আজ হইতে জিহ্বা টি, যে এই যে করেছি আমি দাঁত, এভাবে করার সাথে সাথে জিহ্বাটা কিন্তু এই দুই দাঁতের এই জায়গায় এসে লেগেছে। তো কি হবে? আজ, আস, আস। বুঝছো? নিজে নিজে প্র্যাকটিস করবে। তারপরে আছে সাদ আল ওয়া, সাদ আল ওয়া। এটাও জিহ্বার অগ্রভাগ, মানে সামন ভাগ, জিহ্বার অগ্রভাগ। এটা জিহ্বার অগ্রভাগ ও সানায়া উলিয়ার, সানায়া উলিয়ার অগ্রভাগ, সানায়া উলিয়ার অগ্রভাগ, মানে সানায়া উলিয়া মানে দুই দাঁত, এই দাঁতের অগ্রভাগ। জিহ্বার অগ্রভাগ সানায়া উলিয়ারও অগ্রভাগ, মানে সামন সাইড। এখান থেকে সা জাল ওয়া উচ্চারিত হয়। যেমন সা জবর সা, আলিফ সা জবর আজ, আলিফ সা জবর আজ, আলিফ জাল জবর আজ, আর আলিফ জা জবর আও। বুঝছো? এই ছিল 18টা হরফ, 10টা মাখরাজের 18টা হরফ। এগুলা একটু সামান্য বুঝিয়ে বলছি, বাট তোমরা কি করবে? এগুলা মুখস্থ বুঝে, মুখস্থ টুটস্থ করে ফেলবে। বুঝছো?
প্রত্যেক জামাতে আউয়াল থেকে শুরু করে সাদিস জামাত পর্যন্ত প্রত্যেক ক্লাসে যে কোনো একটা মাখরাজ থাকবেই থাকবে। এটা সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়। আর তো সেটা কি ছিল লেসানের মানে জিহ্বার। পূর্বের ভিডিওতে আমি একটা ভুল করেছিলাম যে লেসান বলতে জিহ্বা, আমি সেটা ইংরেজি বলেছিলাম যে লিপস ঠোঁট সাবাতান বলেছিলাম, সেটা ভুল হয়েছে আমার। সেটা সেই ভিডিওতে উল্লেখ করেছি। এটা নিয়ে কেউ মানে প্রশ্ন তুলে না যে ভুল বলেছে। এটা আমি ভিডিও করার পর যখন ভিডিওটি দেখাচ্ছি তখন এটা আমি এই ভুলটা ধরতে পেরেছি। তখন দেখো এই ফার্স্ট মাকাম শেষ, দুই ভিডিওতে ফার্স্ট মাকাম ক্লোজ, এই চ্যাপ্টার ক্লোজ, মাকামের মাখরাজ এবং মাকামের চ্যাপ্টার ক্লোজ। এগুলো তোমরা মুখস্থ এবং ঠোঁটস্থ করে ফেলবে। তো গেল কি জৌফ হলক লেসান শাবাতান খাইসুন, শেষে মাখরাজের সবকিছু আবার বলে ফেলি সংক্ষেপে। মাখরাজ শব্দের তো বাহির হওয়ার স্থান, আরবি হরফগুলো যে সকল স্থান হইতে উচ্চারিত হয় তাকে মাখরাজ বলে। আরবি হরফ 29টা, এই 29টা হরফ উচ্চারণ হওয়ার জন্য 17টা জায়গায় ভাগ করা হয়েছে, 17টা মাখরাজ রয়েছে, মানে 17টা জায়গা রয়েছে। সেই জায়গাগুলো এই গলা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত, এই শরীর থেকে নয়, গলা থেকে এই মাখরাজ গুলো, এই যে 17টা মাখরাজ, এগুলা এই গলার শেষ সীমানা থেকে এই তালু পর্যন্ত। এগুলা মাখরাজ পেটেও নেই, পায়েও নেই, হাতেও নেই, এই কপালেও নেই, এখানেও নেই, মাথার তালুতেও নেই, হাতের তালুতেও নেই এগুলা। তো এই 17টা মাখরাজকে মাকামে ভাগ করা হয়েছে 5টা মাকামে। সেগুলা কি কি? জৌফ হলক লেসান শাবাতান খাইসুম। এই ছিল আজকের মানে মাখরাজ আর মাকাম সম্পর্কে ফুল চ্যাপ্টার আর কি, ধরো ফুল চ্যাপ্টার। তো এই ছিল আজকের ভিডিও। তো আচ্ছা, শেষে আরো একটা কথা বলি যে মাখরাজের সাথে 3টি বিষয় জড়িত: মাখরাজ, সিফত, লকব। মাখরাজ, লকব, সিফত, মাখরাজ, লকব, সিফত। এই লকব আর সিফতে একটু ভিডিওটি একটু লম্বা হবে। তো এগুলা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব এবং বুঝিয়েও দিব কিভাবে একটা শব্দের একটা হরফের সিফত, প্রতিটা হরফের সিফত 5টার উপরে থাকে। এগুলো মুখস্থ না করে কিভাবে আমরা এই সিফত গুলো আমরা ধরে ফেলবো, মানে সিফত বুঝবো, গণিতের মতো ম্যাথমেটিকের মতো কিভাবে আমরা এগুলো বুঝবো, সেটাও আমি তোমাদেরকে হাতে কলমে বুঝিয়ে দিব। বুঝছো? এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থেকো।